মক টেস্টে 5 বা 5.5 বারবার হচ্ছে, তারপরও ভেঙে না পড়ে ফাইনাল দিয়ে 6.5, এরকম একটি গল্প নিয়ে আজকে চলে আসছি। তাহলে আমরা গল্পে চলে যাই। শাকিল স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার প্রথমেই আপনার পুরো পরিচয়টা। আমি মোহাম্মদ শাকিল ভুঁইয়া, আমি কিশোরগঞ্জ থেকে আসছি। মেনলি হচ্ছে আইএলস পারপাসে। আচ্ছা স্যার, কিসে পড়ছেন? আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি গভর্নমেন্ট পলিটেকনিক থেকে, গোপালগঞ্জ থেকে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ও আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার 6.5 এর অনুভূতিটা কেমন স্যার? ওভারঅল ভালো। খুবই ভালো। আচ্ছা স্যার, এই যে স্যার আপনার মক টেস্টে 5 বা 5.5 আসতো, তারপর আপনি বললেন যে না আমি পরীক্ষা দিবই, আমার যা আসুক, এর গল্পটা আসলে আমরা জানতে চাচ্ছি স্যার। মেনলি হচ্ছে আমি আগে পার্সেলও দিতাম না, মকও দিতাম না। আচ্ছা। ফার্স্ট একটা কোর্স করার সময় আমি অসুস্থ হয়ে গেছিলাম, তখন আমি বাসায় চলে গেছিলাম। দেন হচ্ছে আবার আসলাম, আসার পরে আমি সাজন স্যারের বেঁচে ছিলাম। তো স্যারের সাথে পরামর্শ করলাম। স্যার বললো যে তুমি এখন চাইলে তুমি এইচএসইউ করতে পারো, বা তোমার যদি মনে হয় বা তুমি তোমার আরও কিছু জানার দরকার, তুমি ক্র্যাশ কোর্সে ভর্তি হতে পারো। তো স্যারের সাথে আমি পরামর্শ করার পরে স্যার বললো যে আর তুমি মক পার্সাল দিতে থাকো। প্রথম পার্সালে যখন আমি গেলাম, আমার লিসনিংয়ের ছিল 4.5। দেন হচ্ছে তা আমি পুরোপুরি যে আমার 4.5 আসে, তো স্যার বলতেছে যে এইচএসইউ করার পরে এক্সাম দিয়ে দেওয়ার জন্য কীভাবে দেবো। তো ওইরকম একটা কনফিউশন ভিতরে ছিল। দেন স্যারের সাথে পরামর্শ করলাম। স্যার বললো যে পার্সালে এরকম হইতে পারে, তুমি একটা মক দাও, মক দিয়ে আমাকে রেজাল্ট জানাও। মক দিলাম, মকে আসলো 5 আসার পরে তো আমি চিন্তা করলাম যে 5 দিয়ে কীভাবে এক্সাম দেবো। তো আমি আবার স্যারের কাছে গেলাম, স্যারের সাথে কন্ট্যাক্ট করলাম, স্যারের বললাম যে স্যার আমি তো ক্র্যাশ কোর্স করতেছি, এখন আমি কী করবো স্যার, আমার তো 5 আসতেছে। স্যার বললো যে তোমার কোন কোন জায়গাতে কনফিউশন আছে ওইগুলো আমাকে বলো, আমি তোমাকে একটা প্রপার রুটিন দিতেছি। স্যার আমাকে একটা প্রপার রুটিন বানিয়ে দিল যে তুমি এই রুটিনটা ফলো করো, আর দেন যদি তোমার মনে হয় যে তুমি এইচএসসি তো করবা, আমার মনে হয় না, স্যার এভাবে বলছিল যে আমার মনে হয় না তোমার এইচএসসি করা লাগবে, যেহেতু তুমি ক্রাশ কোর্স করতেছো, দেন তুমি এক্সাম দিয়ে দাও। পরে স্যার আমি বললাম স্যার আমার তো প্রিপারেশন হয় নাই, আমি এইচএসসিটা বলি। এইচএসসিতে অ্যাডমিশন নিলাম, আরও 3টা মক দিলাম। মকের রেজাল্ট একটাতে ডিফল্ট ছিল, ফর সাম রিজন আমি আসতে পারি নাই, আর আরেকটাতে আবার সেম 5। দেন আরেকটা মক দিলাম, ওটাতে 5.5 ছিল। পরে স্যার বললো যে এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই, যে আপনি এক্সাম দিয়ে দেন, আপনার হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল তো আমি দেখলাম যে না, আমার হচ্ছে না, ক্র্যাশ বিধে। যখন আমি এইচএসসিতে বুক করলাম প্র্যাকটিস সেশনে, যখন আমি প্র্যাকটিস করলাম, নিয়মিত প্র্যাকটিস করলাম, 3 ঘন্টা যাবত করে ক্লাস করলাম, প্র্যাকটিস করলাম, দেন আমি দেখলাম যে আমার ইমপ্রুভ হইতেছে। পরবর্তীতে আমি চিন্তা করলাম, স্যার আমার বললো যে স্যার আপনি এক্সাম ডেট নিয়ে নেন। ক্রাশ কোর্সে ভর্তি হওয়ার আগেই স্যার আমাকে এই কথাটা বলছিল, তখন আমি নিয়ে নিয়েছিলাম। দেন আমি চিন্তা করলাম যে আমি এক্সাম ডেট পিছিয়ে দেবো, অনেকদিন পেছানোর ইচ্ছা ছিল, 10 দিন বা 15 দিন। দেন স্যার বললো যে পেছানোর কোনো দরকার নেই, আপনি এক্সাম দিয়ে দেন। দেন আমি স্যারের কথা শুনে এক্সাম দিয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ আমার ভালো একটা স্কোর ভালো আসছে। টেস্ট হয়েছে। স্যারকে ধন্যবাদ দিবেন। অবশ্যই। আচ্ছা স্যার, এই যে স্যার আপনি কিশোরগঞ্জ থেকে আসছেন, কিশোরগঞ্জ থেকে আমাদের সিলেট শহরে, নতুন একটা শহর। আবার আমি শুনেছি যখন আপনার সাথে ক্যামেরা পেছনে গল্প করি, তখন শুনেছি আপনি পড়াশোনার জন্য আপনার কিশোরগঞ্জ থেকে অনেক অনেক জায়গায় ছিলেন আর কি। বাট আমাদের সিলেট শহরে নতুন। স্যার আমার সিলেট শহর কেমন লাগলো? যে সিলেট শহর আসলে আমার নতুন একটা অভিজ্ঞতা। তো আমি ফার্স্ট অফ অল এভাবে ভাবি নাই যে সিলেটের মানুষ এতটা আন্তরিক হবে। যেহেতু আমি ঢাকায় ছিলাম, আবার বরিশালের এদিকেও ছিলাম, খুলনার এদিকে ছিলাম, আমি অনেকগুলো জায়গায় ঘুরছি। তো আমি মেনলি হচ্ছে আমি এরকম ভাবি নাই যে তাদের সাথে আমার ভাষা ডিফারেন্স থাকবে। অন্যান্য জায়গাতে গেলে হালকা পাতলা বোঝা যায়, কিন্তু সিলেটি প্রথম দিন আমি যেদিন আসলাম কিছুই বুঝি নাই। আচ্ছা, তারপর? তো দেন আমি যখন এক্সামে অ্যাডমিশন নিলাম, তো প্রথমে আমার প্রথম টিচার ছিল মাহফুজ স্যার অ্যান্ড রাইসা ম্যাম। তারা দুইজন খুবই ভালো ছিল। মাহফুজ স্যার মেবি আমেরিকাতে আছে বর্তমানে, আর রাইসা ম্যাম এখন এক্সামে আছে। তো ম্যাম আমারে খুবই এনকারেজ করছে যে স্যার আপনি খুবই ভালো করতে পারবেন, আপনি করতে থাকেন। তো স্যার ছিল, ওভারঅল আমার এক্সামে আরও টিচার ছিল, কাবির স্যার ছিল, প্রবাল স্যার ছিল, রিদি ম্যাম ছিল, সামেহা ম্যাম ছিল, আরেকজন স্যার ছিল, জাকির স্যার ছিল, আরও 2-1 জন ছিল, তাদের নাম আমার সঠিক মনে নেই। আচ্ছা, ঠিক তারা আছে। আমাকে ওভারঅল অনেক হেল্প করছে। আর মেইনলি যার কথা আমি প্রথমে বললাম যে সাজন স্যার, যে আমার সবচেয়ে বেশি হেল্প করছে, সাজন স্যার অ্যান্ড হচ্ছে মাহফুজ স্যার।
হ্যাঁ। তারা হচ্ছে আমার সবচেয়ে বেশি হেল্প করছে। আপনি তো আলসের জন্যই সিলেট শহরে জি। এসেছেন। জি আচ্ছা, তাহলে তো আমাদের সিলেট শহর থেকে ভালো একটা স্কোরও নিয়ে গেছেন। জি। তো এই স্কোর যে নিয়ে গেছেন, আপনার পরিবারের অনুভূতি কেমন স্যার? পরিবারের অনুভূতি এখন কি বলবো, পরিবারের ইচ্ছা ছিল যে আরেকটু ভালো করার। তো এটা প্রত্যেকটা পরিবারেরই আশা থাকে যে তাদের ছেলে একটু ভালো করবে। যেহেতু আমি এক ভাই এক বোন, তো আমার উপরে আমার ফ্যামিলি হচ্ছে পুরোটা হচ্ছে যে মূলত চাপ প্রেশারটা দেয়। আমি বড়, আর আমার ছোট বোন তো হয়তো মাদ্রাসায় পড়ছে, হয়তো পড়ালেখা শেষ করলো, তো ওইভাবে একটা প্রেশার ছিল মাথায়। দেন যখন আমি বুঝায় বললাম যে না 6.5 একটা ভালো রেজাল্ট, যে তখন তারা বুঝলো, বোঝার পরে বললো যে ওকে তুমি বাসায় চলে আসো। আচ্ছা, ঠিক আছে স্যার। এই যে স্যার 6.5, তো স্যার কোন মডিউলে কি পেয়েছেন? আমার ছিল লিসনিং এ 7 ছিল, আচ্ছা। আর রিডিং এ ছিল 6.5, রাইটিং এ ছিল 6, আর হচ্ছে স্পিকিং এ 5.5। আচ্ছা স্যার, যেটাতে কম আসছে জি। স্পিকিং এ, সেটাতে আসলে কম কেন আসলো স্যার? এটাতে কোনো ঘাটতি ছিল আপনার? মেনলি আমার যতটুকু মনে হয়, আমার প্রিপারেশন আমার ছিল যে আমার মেনলি টার্গেট ছিল হচ্ছে আমার স্পিকিং এ 6 আনার আচ্ছা। আর রাইটিং এ 6 আনার। তো রাইটিং এরটা আমার কমপ্লিট হয়ে গেছে, বাট আমার যেটা মনে হয় যে আমার কিছু ল্যাকিং ছিল এক্সামের মধ্যে, যে মেন প্রেশার ছিল আমার ঘুমের প্রেশার ছিল, আমার সারা রাত ঘুম হয় নাই। যেহেতু এটা আমার জীবনের অন্যতম একটা বড় বড় ডিসিশন, যে আইএলটিএস এর এক্সাম দিতেছি, তো এই জন্য এক্সাইটমেন্টে আমার ঘুম হয় নাই। তো ঘুমের প্রেশারের কারণে এরকমটা হইতে পারে, আমার যতটুকু মনে হয়। পরে নার্ভাস হয়ে গেছিলেন? নার্ভাসনেস কাজ করছিল ভিতরে, যে নার্ভাসনেসের জন্য এরকমটা হইতে পারে। আর যেটাতে বেশি আসছে স্যার, সেটাতে কোনো ট্রিক্স ফলো করেছেন কিনা? ট্রিক্স বলতে গেলে আমার যেটুকু মনে আছে যে আমার প্রবাল স্যার কিছু ট্রিক্স দিয়েছিল। প্রবাল স্যার যে ক্র্যাশ কোর্সের কাশেম স্যারের বেছে ছিলাম যখন, প্রবাল স্যার বলেছিল যে আপনি 2 ঘন্টা করে ভিডিও দেখবেন বিবিসি নিউজের, বা আপনার যেটা ভালো লাগে ওই রকমের ভিডিও দেখবেন। তো আমি আগে থেকে ভিডিও দেখতাম, আমি হচ্ছে অ্যানিমে দেখতাম, ওটা মেবি 2019 থেকে। তো অ্যানিমে দেখতে দেখতে আমার হচ্ছে ইংলিশের প্রতি যে একটা আকর্ষণ চলে আসলো, যে আবার ইংলিশটা শিখতে হবে। তো প্রবাল স্যারের কথাটা যখন শুনলাম, তো আমি মাঝে দিয়ে ড্রপ করে দিয়েছিলাম এই আইডিয়াটা, যে আমার এখন এইগুলো করা ঠিক হবে না। স্যার যখন বললো, তখন হচ্ছে আমি ইংলিশটা আরও এনজয় করতে থাকলাম অ্যানিমে দেখার মাধ্যমে। তো এইভাবে আমার ইমপ্রুভ হয়েছে। আচ্ছা স্যার, তারপরে তো একটা ভালো একটা স্কোর আসছে জি। স্যার। স্যার, এই যে ভালো একটা স্কোর আসছে, এই স্কোর অনুযায়ী আপনার কি কোনো ড্রিম কান্ট্রি আছে কিনা? আমার আসলে বাইরে যাওয়ার তেমন কোনো ইচ্ছা নাই। আহ, আমার ফ্যামিলি আমাকে যেদিকে বলবে আমার ওই দিকে যাইতে হবে। মানে আপনি পরিবারের ইচ্ছে থাকবেন, যেদিকে ইচ্ছে ওইদিকে যাবেন। এখন যদি জি। বলেন পরিবার যে আপনি বাইরের দেশে যাবেন, তখন যাই- আপনার কি মনে হবে যে আমার ওই দেশে গেলে আমার ভালো হবে? এটা এরকম কোনো চিন্তা ভাবনা আছে কিনা? না ম্যাম, আমার হচ্ছে পার্টিকুলারলি আমার বিদেশে যাওয়ার কোনো ইচ্ছাই নেই। আহ, দেশের মানুষ, দেশপ্রেমিক। ঠিক আছে স্যার। স্যার, এই যে বন্ধু বান্ধব আছে কিনা আপনার? ছেলেদের তো অনেক বন্ধু বান্ধব থাকে, তো আপনার বন্ধু মহলে কি রকম সাড়া পেয়েছেন আপনার এই স্কোরে? হ্যাঁ, তারা সবাই খুবই খুশি, তারা সবাই ট্রিট চাইতেছে। তো দিয়েছেন? তাদেরকে আমি হোল্ডে রেখে দিছি। আচ্ছা, ঠিক আছে, ওকে স্যার। সর্বশেষ প্রশ্ন, স্যার, আগামীতে যারা পরীক্ষা দিবে তাদের জন্য যদি আপনি এক কথায় বলতে চান, তাহলে কি বলবেন? বি কনফিডেন্ট। আচ্ছা, ঠিক আছে, ওকে স্যার, ধন্যবাদ ধন্যবাদ। স্যার। শুনলাম স্যারের গল্প, জানলাম কিভাবে একটা ভালো একটা স্কোর করেছেন। মুক টেস্টে ভালো ফলাফল আসে নাই, কিন্তু তারপর স্যার ভেঙে পড়েন নাই। স্যার পরীক্ষা দিয়েছেন এবং যথারীতি ভালো একটা স্কোরও করেছেন। তাহলে আমরাও ঠিক মুক টেস্টে যদি ফলাফল ভালো না আসে, ভেঙে না পড়ে পরীক্ষা দিব, আমাদের তেমন একটা ভালো একটা ফলাফল আসতে পারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।